মেয়েদের যখন পিরিয়ডস হয় তার ফার্স্ট ডেতে যদি ওই যে কাপড়টা পিরিয়ডসের, সে কাপড়টাকে তেরাস্তার মোড়ে অমাবস্যা বা পূর্ণিমা পুতুল যদি কারোর ঘরে প্রচুর থাকে এবং মানুষের চেহারাধারী পুতুল, তুই ধরো টেডি আছে বা পান্ডা আছে, ঠিক আছে, বা ডগ আছে, সেই ডলগুলোকে অতটা এফেক্ট করে না। মানুষের অবয়ব থাকলে বেশি এফেক্ট করে, এটা আমার এক্সপিরিয়েন্স। তন্ত্রের সব থেকে সিদ্ধ জায়গা এই মুহূর্তে ভারতবর্ষে যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে তিব্বত, যেটা গুপ্ত তন্ত্রাচার যারা করে বহু ক্ষেত্রে বহু ক্রিয়াতে আত্মা বা পিশাচ আত্মাকে ব্যবহার করার জন্য দেখা গেল যে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে সেই ফাঁসির দড়ি, তো এই ধরনের এন্টিটি বা এই যে অতৃপ্ত আত্মা এগুলো সেখানেই থাকে যেখানে বাস্তুর দোষ থাকে। ভাই কোনো মানুষের হরোস্কোপ খোলো, 4th হাউস 3rd হাউস ডিস্টার্ব, তার বাড়িতে এই ধরনের সমস্যা আছে, খুলে দেখে নাও, মিলিয়ে নাও, হবেই। মাঝে মাঝেই যেটি বিশেষ করে পূর্ণিমা তিথিগুলোতে, অমাবস্যা তিথিগুলোতে ওরা একটা কান্নার আওয়াজ শুনতো, স্পষ্ট কান্না। ধরুন আপনার সন্তান একটা পুতুল কিনলো, পুতুলটা বাড়িতে নিয়ে এলো এবং দেখছেন সেই সন্তান খাওয়া দাওয়া, কথা বলা, অসুস্থতা হয়েই যাচ্ছে, কোনো না কোনো কারণে কিছু না কিছু বিষয় সে চিল্লিয়েও উঠছে। খুব অবাক লাগছে না? একটা পুতুল একটা মানুষকে কি করে কন্ট্রোল করতে পারে? নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টে সূর্যদা, মানে আমাদের আজকে গেস্ট সূর্যদা, আমাদেরকে বলবে যে বাস্তুতে পুতুল রাখা কতটা সুন্দর করে, যদি বাড়িটাকে ঠিকভাবে না রাখি তাহলে তার জীবনে ক্যান্সারও আসতে পারে। এই বাস্তু রিলেটেড ঘটনা আছে এখানে, আপনাদের দেখতে হবে, আপনাদের বুঝতে হবে। ঘরের মধ্যে একটা ঘর পুরো জুড়ে পুতুল রাখা, তার ফ্যামিলিটা নষ্ট হতে চলেছিল, সেখানে গিয়ে একমাত্র সূর্যদাই কিন্তু ঠিক করে এসছে। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনাদের চিন্তা নেই, স্ক্রিনেও চলবে শেষ পর্যন্ত ভিডিওর সূর্যদার নাম্বার। ফোন করুন, জানুন আমার বাড়িতে এরকম এরকম ব্যবস্থা আছে, আমি কি করব, আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, কি করব, কতটা বড়ভাবে দোকানটা কিনবো, কেমন সাইডে দরজা লাগাবো, এটা আপনাদের জন্য তো পডকাস্টটা করা হচ্ছে। আপনারা দেখুন, ফোন করুন তার আগে যে আমার এই প্রবলেম হচ্ছে, ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু আপনাদের কিছু বলে রাখি, এই ভিডিওটা প্রমোশনাল ভিডিও। আপনিও যদি চান আপনার বিজনেসটাকে এইরকম গ্রোথ দিতে, তাহলে কন্ট্যাক্ট করুন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে, আমার নাম্বার কিন্তু, এটা তো সূর্যদার নাম্বার না, সূর্যদার নাম্বার ডেসক্রিপশানে আছে, কিন্তু এই ইন্ট্রোটা শেষ হওয়ার পরপরই স্ক্রিনে দেখতে পাবেন সূর্যদার নাম্বার। তো চলুন ডাইরেক্ট সূর্যদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আর দাদা, আজকে অনেক দিন পর দেখা হচ্ছে তোমার সাথে, এবং হ্যাঁ। আজকের যে পডকাস্টটা হবে একটু আলাদা তোমার সাথে। আজকে প্রথমেই আমি তোমার কাছে জানতে যাব, প্রথম ঘটনা আমি জানতে যাবো যে তুমি অনেক বাড়িতে যাও বাস্তু রিলেটেড, তো সেই বিষয় নিয়ে যদি কোনো কথা, তোমার কোনো ঘটনা যদি তোমার কাছে থাকে। দেখো, বাস্তুতে অনেক বিষয় আছে, তুমি যদি স্টোরি জানতে চাও তাহলে যে বাস্তুগুলো অনেক কঠিন টাফ সেরকম ঘটনা আমি তোমায় বলি। রিসেন্টলি একটা বাস্তুতে আমি গেছিলাম, তো ঘটনাটা হচ্ছে বাস্তুতে একটা এন্টিটি ছিল এবং অ্যাঞ্জেল এন্টিটি সেটা। তো যাই হোক, ন্যাচারালি কি হয়, অ্যাঞ্জেল এন্টিটি বা অ্যাঞ্জেল হার্মফুল হয় না, কিন্তু এক্ষেত্রে হার্মফুল ছিল। কি কি ঘটেছে সেটা তোমাদেরকে এক এক করে বলি। ঘটনা হচ্ছে, গত 15 দিন আগে একটি ফোন আসে আমার কাছে, কোনো একটা ইউটিউব থেকে ভিডিও দেখে। ফোনটা রিসিভ করি এবং ফোনটা আসে পাতিপুকুর থেকে। পাতিপুকুরে একটি বাড়িতে একটি ফ্যামিলি একটা ওই যেটা হয় না তোমার সফট টয়েস, যেগুলো ডল, মেনলি গার্ল পুতুল ছিল, সেটা বছরখানেক আগে ওরা কিনেছিল জুলাই মাসে, আজকে জুলাই মাস, তো ওরা মোটামুটি 1 বছর আগে কেনে। ওরা বলছে যেদিনকে ওরা ওই পুতুলটা নিয়ে এসছে ওদের বাড়িতে, সেদিনকে আনার পরে, সেদিন রাত্রিবেলাতেই পুতুলটা ওরা এনেছে সন্ধ্যাবেলা, রাত্রিবেলায় ওরা কিন্তু দেখতে পাচ্ছে পুতুলটার কিন্তু কান্নার আওয়াজ ফার্স্ট ওরা শোনে, এবং কান্নার আওয়াজ শুনে অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ভাবে যে পুতুলটা থেকেই আসছে। এবং পুতুলটার যে চোখটা ছিল না, চোখটা কিন্তু অদ্ভুত ছিল। আমি তোমার ভিডিওটা দিয়ে দেবো, তুমি পারলে ভিডিওটা তোমার ভিউয়ার্সদের দিতে পারো। অদ্ভুত চোখ ছিল এবং চোখটার মধ্যে একটা অন্যরকম বিষয় ছিল, যে শিল্পী করে থাকুক কিছু না কিছু বিষয় রয়েছে।
যথারীতি আমাদের কাছে ফোন আসে যে ফ্যামিলিতে অনেক কটা দুর্ঘটনা ঘটে গেছে, আর মানে থাকতে পারছে না আমরা, এরকম অত্যাচার হচ্ছে। আমি যথারীতি যাই, সেদিনকে আমি যখন ঢুকি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাতিপুকুরে। আমি গিয়ে, আমাদের একটা গ্যাজেট আছে, বেসিক্যালি যে গ্যাজেটটা আমরা ইউজ করি পেড গ্যাজেট, সেখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি থাকে যেখানে আমরা সিগন্যাল পাই, তোমরা জানো প্যারানরমাল ইনভেস্টিগেটর যে ইএমএফ বিষয়গুলো। মিটার যেটা বলে। হ্যাঁ, ইএমএফ মিটার। সো আমরা অন করি, অন করার পরে প্রথমে তো পাচ্ছিলাম না সিগন্যাল, দেন দেখলাম ফুল রেড সিগন্যাল এবং এনটিটি সেখানে প্রেজেন্ট। এবং দেখার পর এবং পুতুলটাকে যেটুকু দেখলাম এবং তার যে ডিসক্রিপশন যা শুনলাম, আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি যে এটা কী কাজ করতে হবে। তো কী কী ঘটনা ঘটেছে শোনো। প্রথমে ফার্স্ট হচ্ছে, ওই বাড়িতে একজন মহিলা থাকতেন, বয়স্ক মহিলা, ঠিক আছে। এবার বাড়ির বাকি ফ্যামিলি মেম্বাররা কোনো না কোনো কারণে বাইরে ছিল সেদিন, উনি রাত্রে একা ছিলেন। রাত্রিবেলা 1টা-2টো নাগাদ উনি জাস্ট ওনার রুম থেকে বেরিয়ে বাথরুমে গেছেন, বাথরুম থেকে ফেরার পথে ওনাকে ফেলে দেওয়া হয়েছে এবং ওনার হাতের এই জায়গাটা ভেঙে গেছে। এটা ঘটেছে আগস্ট মাস 2024 সালে। যথারীতি উনি পড়ার পর ফোন করেছে ওনার ফ্যামিলিদেরকে, তারা গেছে, প্লাস্টার করেছে, এখনও জয়েন্টের জায়গাটা প্রবলেম আছে, বয়সকালে হাড় ভেঙেছে, ঠিক আছে, গেল। সব থেকে আশ্চর্যজনক, যেদিন ফেলেছে সেদিনকে পুতুলটা ওই ঘরের ভিতরে ছিল, লক করা। আর যখন উনি সকালবেলা লোকজন এসছে, দেখছে পুতুলটা পড়ে আছে বাথরুমের পাশে। ফ্যামিলিটা এটা দেখতো যে পুতুলটা তার জায়গা পরিবর্তন করছে যখন কেউ থাকতো না, মানে খাটের ওপরে রেখে দিয়েছে, ও হয়তো ঘরের অন্য কোথাও পড়ে আছে দেখছে। এই জিনিসটা প্রচুর হয়েছে। প্রথমে সবাই ভেবেছে হয়তো আমাদের মনের ভুল, হয়তো আমার বাচ্চা খেলতে খেলতে খাটের ওপরে রেখে দিয়েছে, পরে দেখছে না পুতুলটা অন্য ঘরে রয়েছে। এই জিনিসটা একাধিকবার ওদের ফ্যামিলিতে ঘটেছে। এবং মাঝে মাঝেই যেটি, বিশেষ করে পূর্ণিমা তিথিগুলোতে, অমাবস্যা তিথিগুলোতে, ওরা একটা কান্নার আওয়াজ শুনতো, স্পষ্ট কান্নার আওয়াজ। এবং কৌশিক, আমি তোমাকে এই তোমার চ্যানেলে ভিডিওয়ে বসে একটা ফুটেজ দেবো, যখন আমি পুতুলটাকে নিয়ে ভিডিও করছি আমি হাতে ধরে, ফুটেজ তোমাকে আমি এখন দেখাচ্ছি এখানে ভিডিওটা, আমি কি দেখাতে পারি? একদম। কৌশিক, আমি চ্যালেঞ্জ করলাম, এটাকে ফেক কেউ বলতে পারে, এটা ফরেন্সিক জায়গায় কেউ দিতে পারে। যখন ভিডিওটা হয়েছে কোনো কান্নার আওয়াজ আমি পাইনি, বাট যখন দেখা যাচ্ছে ভিডিওটা আমি শুনছি, আমি দেখছি একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি দেখাই তোমার ভিডিওটা। তখন সে অবয়বে থাকতে চায়, শরীর পেতে চায়। এবং কোনো মানুষের শরীর যদি দুর্বল হয়, কোনো মানুষের ভিতরে আত্মা যদি দুর্বল হয়, কোনো মানুষের যদি রবিগ্রহ নিজস্ব থাকে, আত্মার কারো গ্রহ নিজস্ব থাকে, তার শরীরে কিন্তু এন্টিটি নিয়ে নিতে পারে। আর যদি কারো শরীরে এন্টিটি প্রবেশ করে, সেই মানুষকে পেলে সাউন্ডটা, কান্নার আওয়াজটা করে আরেকবার চালাবো। 3 বছরের বাচ্চা, তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার শরীরের উপর এফেক্ট করতে থাকে। এবং যে এন্টিটিটা আছে, আমি বলবো না যে খুব নেগেটিভ এন্টিটি, কিন্তু এই এন্টিটিটা, আত্মা সবসময় শরীর খোঁজে, আত্মাকে কিন্তু দেখা যায় না। সে যখন শরীরের মধ্যে থাকে না, তখন সে অবয়বে থাকতে চায়, শরীর পেতে চায়। এবং কোনো মানুষের শরীর যদি দুর্বল হয়, কোনো মানুষের ভিতরে আত্মা যদি দুর্বল হয়, কোনো মানুষের যদি রবিগ্রহ নিজস্ব থাকে, আত্মার কারো গ্রহ নিজস্ব থাকে, তার শরীরে এই আওয়াজটা এন্টিটি নিয়ে নিতে পারে। এই আওয়াজটা, যদি কারো শরীরে এন্টিটি প্রবেশ, এই আওয়াজটা আমি, এটা আমার সাথে যে গেছিল ক্যামেরা করতে, তার ফোনে তোলা, সে আমায় হোয়াটসঅ্যাপে পাঠাই। আমার কাছে ফাইলটা ছিল, আমি তোমায় ফরওয়ার্ড হয়তো করেছিলাম হোয়াটসঅ্যাপে, এটা ফাইল। এই ভিডিওটা যখন আমি রাতে দেখছি, পুরো কাজটা কমপ্লিট করার পরে, আমরা তো শুনি ভিডিওটা করে, ভিডিওটা দেখছি, ওরা, আমিও আমার ইউটিউবে আপলোড করেছি ভিডিওটা। আমি শুনতে গিয়ে এই আওয়াজটা এসছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার ভিডিওটা কোনোভাবে টেম্পারিং করা না, কোনো ফলি আওয়াজ না, রিয়েল এসছে। আর বাড়িতে কোনো বাচ্চা টাচ্চাও নেই? বাড়িতে বাচ্চা ছিল, বাচ্চাটার ঘুম খাওয়া বন্ধ হয়ে গেছিল এবং বাচ্চাটা পুতুলটাকে ছাড়া থাকতে পারতো না। তো সেই বাচ্চাটার আওয়াজও হতো? না, সেই বাচ্চাটা সেই সময় ওখানে উপস্থিত ছিল না। আমাকে ট্রাস্ট করতে হবে, আমি মিথ্যে বলছি না এখানে এসে। আমি খুব খুব লজিক্যাল ছেলে, তুমি খুব ভালো করে জানো আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। এবং আমি আজ স্টিল নাও তোমার এখানে বলছি, আমার প্যারানরমাল ইনভেস্টিগেশনে আমি কোনোদিন আত্মাকে দেখতে পাইনি, মানে ভূত, শরীরের অবয়ব, এটা আমি দেখতে পাইনি।
আজ অব্দি পাইনি। এবং আমি এভিল অ্যাটাক যেটাকে বলে, আমি এভিল অ্যাটাক নিজে কোনোদিন ফিল করিনি। আমি স্টিল নাও এখানে বলছি, আমি খুব লজিক্যাল ছেলে, সায়েন্টিফিক ছেলে, কিন্তু যেটা অলৌকিক, আই ডোন্ট নো ওই আওয়াজটার পিছনে কি আছে, বাট ওটা নর্মাল নয় আওয়াজটা। ঠিক আছে, আমি যেটা তোমায় দেখালাম এটা এডিটিং করা, জয়েনিং করা রয়েছে গোটা ভিডিও, ভিডিওটা আমার যে গেছে তার ফোনে রয়েছে। যাই হোক, এটা এডিটিং করা নয়, এই আওয়াজটা রিয়েল আওয়াজ। এবং এই আওয়াজটা কি কোনো বাচ্চার আওয়াজ? তোমার শুনে মনে হলো কোনো মানুষের আওয়াজ এই আওয়াজটা হতে পারে? একটা কর্কশ গলাটা একটা। বাচ্চা তো অবশ্যই চাইল্ডিশ গলা, কিন্তু এই গলাটা কোনো আমাদের বাচ্চার গলা নয়। না। তো এটা আমি ভিডিও করতে করতে পেয়েছি। তো যেটা হচ্ছিল ফ্যামিলিটাতে, পুতুলটা মুভ করতো, কিন্তু বাড়িতে দেখা যেত যে কল বন্ধ করা, জল পড়ে যাচ্ছে, জল গুলছে, কখনো লাইট অফ করা থাকছে, লাইট চলে যাচ্ছে, কোনো ফ্যান চলছে, ফ্যান অটোমেটিক চলছে। এই জিনিসগুলো 1 বছর ধরে ফ্যামিলিটার সাথে ঘটেছে। রিসেন্ট যে ফ্যামিলিটা পার্টিকুলার যে প্রবলেমে ডাকে, ওদের একটা বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা পুতুলটাকে ছাড়া থাকতে পারছে না। বাচ্চারা ফোনে কার্টুন দেখছে সারাদিন, পুতুলটাকে নিয়ে প্রত্যেক দিন বাচ্চাটা না চেহারা খারাপ হচ্ছে পার ডে। বিভিন্ন রকম ডাক্তার দেখানো হচ্ছে, নজর কাটানো হচ্ছে, নজর দোষ তারা যেগুলো মানে বিষয়গুলো ঠিক হচ্ছে না। এবং তারা এটা ফিল করেছিল যে না, পুতুলটা ঠিক নয়। 1 বছর ধরে ফিল করেছিল। কি কারণে তারা পুতুলটা ফেলেনি, তারা শিওর হতে পারছিল না যে একটা পুতুল কিনেছি ফেলে দেবো, পছন্দের, দেখতে সুন্দর, ফেলেনি। যেই মুহূর্তে আমি গেলাম, আমার কাছে ভিশন ক্লিয়ার হওয়ার পর, মানে, এবং আমি যখন পুতুলটা হাতে নিয়ে ভিডিও করছি, তো আমি আমার চ্যানেলে আপলোড দেবো বলে ভিডিও করার সময় আমি কিন্তু এই চিৎকার আওয়াজটা পাইনি, কেউ পাইনি। আমরা 4 জন ছিলাম ওখানে, কেউ আওয়াজটা পাইনি। ওই ফ্যামিলির 3 জন আর আমরা 2জন, 5 জন ছিলাম, সরি, আমরা কেউ আওয়াজ পাইনি, এই আওয়াজটাই পাইনি। ইভেন আমরা যাওয়ার পরে কোনো আনন্যাচারাল অ্যাক্টিভিটিই হয়নি ওখানে, আমরা শুনেছি শুধু। কিন্তু গিয়ে অলৌকিক যদি বলো, আমি এটা দেখেছি। এবারে আসছি, তারপর কি কি করতে হয়েছে ওখানে। একটা নির্দিষ্ট প্রসেস হয়। প্রসেস হচ্ছে, আমাদের সনাতন শাস্ত্রে অগ্নি হচ্ছে সর্বপবিত্র অগ্নি। এবং অগ্নিতে না, আমি এটা অন্য টপিকে যাব না, তাও বলি, অগ্নিতে যে কোনো রকম নেগেটিভ এন্টিটি কেটে যায়। অগ্নি এমন একটা জিনিস, তো এটাতে অগ্নি প্রজ্বলন করতেই হতো এখানে। এবং নির্দিষ্ট কিছু দ্রব্য লাগে, ধুনো লাগে, হলুদ লাগে, সেগুলো দিয়ে আমরা পুতুলটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই আমাদের কিছু প্রসেস অনুযায়ী একটা নির্দিষ্ট ক্ষণে। এবং যখন জ্বালিয়ে দিই, যখন পড়ে, পুতুলটার মধ্যে সিনথেটিক তুলো আছে। সিনথেটিক তুলো পুড়লে কি গন্ধ বেরোবে? একটা প্লাস্টিক পোড়া গন্ধ। গন্ধটা বেরোচ্ছে পচা মিষ্টি পুড়লে যেরকম গন্ধ হয়, আর মানুষের চামড়া পুড়লে যেরকম গন্ধ হয়, সেরকম গন্ধ, শ্মশানের গন্ধ যখন পুড়িয়েছি। এবং আমার ভিডিওটাও আছে, পুতুলটা পুড়েছে অনেকক্ষণ ধরে। একটা কাপড়ের পুতুল অতক্ষণ পুড়তে পারে না, 15 মিনিট ধরে একটা পুতুল পুড়েছে। এটাও আশ্চর্য লেগেছে। সিনথেটিক তুলো আগুন লাগবে, চুপসে যাবে সঙ্গে সঙ্গে। এখানে সিনথেটিক তুলো জ্বলছে, ভালো মতো জ্বলছে, এতটা জ্বলে না। ভিডিও আছে। একটা কথা জিজ্ঞেস করব, এখানে একটা জিনিস আছে আমি দেখতে পেয়েছি যে এরকম এনডিডিরই যখনই কোনো পুতুলের ভেতর থাকে, অনেকে বলছে জ্বালানো উচিত নয়, তুমি সেখানে জ্বালিয়েছো, কেন উচিত না? তারা বলছে যে যদি আমি জ্বালাই, সেই ভেতরে থাকা এন্টিটিটাকে নাকি আমি বেশি পাওয়ার দিয়ে ফেলছি, বা বেশি আমি তাকে উত্তেজিত করে ফেলছি। এটা তাদের একটা ব্যাখ্যা। তো কোনটা ঠিক কোনটা ভুল, বা এটা কি এন্টিটির উপর ডিপেন্ড করছে? একদমই না। এন্টিটি একটা আত্মা, একটা পাওয়ার, একটা এনার্জি। ঠিক আছে, সেই এনার্জিটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকছে। এই এনার্জিকে তো তুমি ওভাবে আটকে রাখতে পারবে না, এনার্জিকে তোমার ক্লিন করতে হবে। এবং শোনো, এই ধরনের এন্টিটি বা এই যে অতৃপ্ত আত্মা, এগুলো সেখানেই থাকে যেখানে বাস্তুর দোষ থাকে। ভাই, কোনো মানুষের হরোস্কোপ খোলো, 4th হাউস 3rd হাউস ডিস্টার্ব, তার বাড়িতে এই ধরনের সমস্যা আছে, খুলে দেখে নাও, মিলিয়ে নাও, হবেই। 3rd হাউস 4th হাউসে যদি রাহু কেতু শনি নেগেটিভভাবে কানেকশন তৈরি করে, সেখানে ইউরেনাস বরুণ যোগ তৈরি করে সমসপ্তমে, এই প্রবলেম হবেই, হতে বাধ্য। আর যারা বলছে সেটা তাদের লজিক, আমি সেই লজিককে কাটবো না, সেটা তাদের থিঙ্কিং। কিন্তু আমার থিঙ্কিং হচ্ছে, আত্মাকে ওভাবে শেষ করা যায় না।
আমি তো পুতুলটাকে তো আমাকে ডিস্ট্রয় করতে হবে, যেহেতু পুতুলটাকে পাচ্ছে আত্মাটা, পুতুলটাকে তো আমাকে কিছু করতে হবে। ধরো পুতুলটা আমি রাস্তায় ফেলে এলাম, হুম ওর মধ্যে থেকে গেল, তো কেউ কুড়িয়ে নিয়ে গেল, তাহলে সে ঘরে নিয়ে যাবে ওটাকে। আমি যদি পুতুলটাকে পুড়িয়ে দিই, কোনো কারণে পুতুলটাকে পেয়েছে, সে মনে হয়েছে পুতুলটার কাছাকাছি থাকা দরকার, সেই কারণে পুতুলটার মধ্যে সে ছিল। আমি যদি পুতুলটাকে শেষ করে দিই, যে পুড়িয়ে দিই, ছিঁড়ে ফেলি, ভেঙে ফেলি, ক্লিয়ার পুতুলটার কাপড়ের সাথে কিছু না কিছু কানেকশন ছিল, হুম কিছু না কিছু কানেকশন ছিল। কেন তোমাকে বলি, দেখো অবিচার ক্রিয়াতে না, তুমি নিশ্চয়ই জানো শ্মশানে শবদেহের যে ছাই সেটাও লাগে। হুম হুম এবং তন্ত্রাচার যারা করে, বহু ক্ষেত্রে বহু ক্রিয়াতে আত্মা বা পিশাচ আত্মাকে ব্যবহার করার জন্য দেখা গেল যে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, সেই ফাঁসির দড়িটাও লাগে। এগুলো লাগে কাজে। কখনো কোনো ডেড বডি গেছে, যে ডেড বডিটা ধরো সুইসাইডে মারা গেছে, সেই ডেড বডির সাথে যে কাপড়টা সে পরেছিল, সেই কাপড়ের একটা ছোট্ট টুকরো ডোম কেটে নেয় এইভাবে, সেটা কিন্তু বহু তান্ত্রিক কালেক্ট করে, তাকে দিয়ে অনেক রকমের কাজ হয়। আত্মার মায়া থাকে তার ব্যবহার করা জিনিসের ওপরে, থাকবেই। তো আমি ওই জিনিসটাকে যদি নষ্ট না করতে পারি কোনোভাবে, না পুড়িয়ে দিতে পারি, পুড়িয়ে না দিলে তো ওটা নষ্ট হচ্ছে না, আমাকে পোড়াতে হবেই। আমি আত্মাকে কি করে পাওয়ার আপ করবো, আমার কাছে লজিক নেই। আমরা যেটা বুঝি আত্মার সম্পর্কে, আত্মা হচ্ছে পরমাত্মার ক্ষুদ্র অংশ, সেই আত্মাকে ওভাবে ধ্বংসও করা যায় না, ওভাবে সৃষ্টিও করা যায় না। আমাদের হাতে ওটা থাকে না, ওটা সৃষ্টি করতে লাগে হাতে। আমরা শুধু আমাদের পরিবেশ মানে আমাদের বাস্তু, সেখানে যাতে কোনো নেগেটিভ এন্টিটি না থাকে, সেখানে কোনো অশরীরী আত্মার ছায়া না থাকে, তার জন্য ওই বাস্তুটাকে কি কি করা উচিত সেইটা আমরা করতে পারি, এর বাইরে কিছু করতে পারি না। এটা একদম প্র্যাকটিক্যাল কথা বললাম। যাই হোক, এবার তোমাকে বলি, যখন পুতুলটা পোড়ানো হলো, পোড়ানোর পর আধ ঘন্টা পর আমরা একটু ফ্রেশ হলাম ওদের বাড়িতেই, চোখ মুখ ধুলাম, ধোয়ার পর আমি গ্যাজেট অন করেছি, তখন স্টিল না ওখানে এনটিটি প্রেজেন্ট। সেই পার্টটা আমরা ভিডিও করতে পারিনি। ক্লিনজিনও হয়নি পুরোটা বাড়িটা? হ্যাঁ, ক্লিনজিং হয়েছে, ক্লিনজিং তোমরা করেছো তারপর? সরি, ক্লিনজিং এটা আমি করেছি, বলবো। ক্লিনজিং এর পরেই বলছি। হ্যাঁ মানে তারপরেও এনটিটি এনটিটি প্রেজেন্ট। তখন ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনটিটি প্রেজেন্ট। শুধুমাত্র ওটা করেই এই এনটিটিটাকে সরানো গেল না। এবং এনটিটি যখন প্রেজেন্ট হলো, দেখো একটা তোমাকে কথা বলি, আত্মা তো আমাদের সাথে ওভাবে ডিরেক্টলি কথা বলতে পারে না, না। কিন্তু দেখো যে আত্মাটা মানুষের শরীরের মধ্যে এক সময় ছিল, সেই আত্মাটা আমাদের অনেক সাংকেতিক বার্তা দিতে পারে। সে বার্তাটা আমরা বুঝি, শুনি, সব কিছুই। এটা অবজারভেশন, এবং এটার জন্য আমরা গ্যাজেটের হেল্প নিই, এবং ওইভাবে তার সাথে আমরা কথা বলি না। এবং আমি যখন দেখলাম যে সেটাকে ডিস্ট্রয় করার পরেও এন্টিটি ওখানে প্রেজেন্ট, আমি তাকে ডিরেক্টলি কোশ্চেন করি যে তুমি কি কারণে এখানে এসছো। এটা আমি খুব সরলভাবে তোমাদের বোঝাচ্ছি, মানে আমি ওইভাবে তো তাকে প্রশ্ন করতে পারিনি, এটা আমি আমাদের নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী করেছি। এবং সেই সময় আমি বুঝতে পারি ওটা একটা অ্যাঞ্জেল ছিল। তখন আমি ভিডিওটা শুনিনি, কিন্তু না। ভিডিওটা শুনেছি অনেক পরে, ভোরবেলার দিকে শুনেছি, এবং যখন পেয়েছি তখন আমি অনেককে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে। তো তখন সে বোঝায় যে সেটা একটা অ্যাঞ্জেল, বাচ্চা মেয়ের আত্মা। এবং যে ছেলেটা থাকতো সেটা একটা বাচ্চা ছেলে, 3 বছরের যে ছেলেটা ছিল ওই বাড়িতে, বাচ্চা একটা ছেলে, ফুটফুটে সুন্দর দেখতে বাচ্চাটাকে, রাজপুতের মতো, ঠিক আছে। এবং আমি যখন বুঝতে পারি যে ও প্রচণ্ড অ্যাংরি হয়ে রয়েছে, প্রচণ্ড অ্যাংরি ওই কাজটা করার পরে, এবং যথারীতি ওই বাস্তুতে একটা হোম করতে হয়। সে হোমটা নির্দিষ্ট তিথিতে হয়। হোমটা করার পরে আমি তারপরে চেক করেছি, সেখানে কিন্তু কোনো এন্টিটি প্রেজেন্ট নেই। এবং এখন বেশি দিন হয়নি, 15-20 দিন, ফ্যামিলি একদম ওকেই আছে। যত দিন যাবে আরও আমি বুঝতে পারবো যে কাজটা কতটা সাকসেস হয়েছে। এটা তো গেল পুতুলের বিষয়। একটা পুতুল, এই ধরনের আত্মা, এই ধরনের দল, এখানে যদি পিশাচ আত্মা হতো, একটা গোটা পরিবারকে মেরে ফেলতে পারে। আমার দেখা ঘটনা আছে এরকম। অনেকের বাচ্চাদের বাড়িতে দেখবে, অনেকের আছে একটা ঘর, বাচ্চা খুব পুতুল ভালোবাসে, ভর্তি পুতুল সাজিয়ে রেখেছে। তুমি জানো এটা কত ডেঞ্জারাস হতে পারে? প্রচন্ড ডেঞ্জারাস হতে পারে। সারা ঘরে যাদের পুতুল সাজানো আছে, ডেঞ্জারাস হতে পারে। আত্মাকে ডেকে আনার জিনিস এটা। আমি তোমার অন ক্যামেরা বললাম এটা।
এই ঘটনায় কি ঢোকা যেতে পারে? হ্যাঁ, ঢোকা যেতে পারে। দেখো, এটা হচ্ছে বারুইপুরের ঘটনা, আমি যেটা তোমাকে এর পরে বলবো। সেই বাড়িটায় একটা বাচ্চা, সে তখন বড়, মানে বাচ্চা বলতে তার বাচ্চা বয়সের কালেকশন কেনা, কিনতে 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 মেয়েরা তো খুব শৌখিন হয়, তো সব পুতুল সে যত্ন করে পরিষ্কার করে রেখে দিত ঘরটার মধ্যে। সেটা তার পড়ার ঘর, পুরো ভর্তি পুতুলে। সে যখন বড় হয়েছে, তার তখন 13-14 বছর বয়স, তার ঘরটা উপরে দোতলায় শিফট হয়ে গেছে, আর ওই ঘরটায় পুতুল ফুতুল থাকে। সে ওখানে ওই ঘরটার মধ্যে তার টিচার ফিচার এলে পড়ায়, আবার সে উপরে চলে যায়। পার্টিকুলার এই ঘরে যে ঘটনাটা ঘটে, যে ওদের বাড়িতে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা হলেই ধূপধাপ আওয়াজ ওই পুতুলের ঘরে, আর অন্য কোনো ওখানে সমস্যা নেই। এবং বাস্তুটা খুব দোষমুক্ত বাস্তু ছিল, আশ্চর্যজনক আমার যেটা লেগেছে। কিন্তু বাস্তুর পিছনে একটা বাড়ি ছিল, যেই বাড়িতে দুটো সুসাইড ঘটনা ঘটেছিল। ঠিক আছে, বেসিক্যালি আমি বললাম না, পুতুল যদি কারোর ঘরে প্রচুর থাকে এবং মানুষের চেহারাধারী পুতুল, তুই ধরো টেডি আছে বা পান্ডা আছে, ঠিক আছে, বা ডগ আছে, সেই ডলগুলোকে অতটা এফেক্ট করে না। মানুষের অবয়ব থাকলে বেশি এফেক্ট করে, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। ও, মানে মানুষের মতো দেখতে যে পুতুলগুলো ভীষণ এফেক্ট করে। কেন কেন এটা কারণটা কি? এটার কারণ, দেখো, আত্মা তো শরীর পেতে চায়। ধরো যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা কিন্তু কথা বলতে চায় আমাদের সাথে, হয়তো আমাদের পাশেই আছে, সে তো একটা আলাদা ডাইমেনশনে আছে, কিছুতেই তা আমাদের সাথে কথা বলতে পারবে না, না আমরা তাকে দেখতে পাবো, না তার আওয়াজ আমরা শুনতে পারবো। তার শরীর নেই, সে কষ্ট পেতে থাকে কন্টিনিউ, সে তার কাছের মানুষদের সাথে কানেক্ট করতে চায়, কিছু বলতে চায়, কিছু বার্তা দিতে চায়, সে পারে না, সে তখন শরীর খোঁজে। সে দু ধরনের শরীর খোঁজে, একটা হিউম্যান বডি, মানুষের বডি। তোমার আত্মা যদি দুর্বল হয়, এই জন্য আমি যদি বলি যাদের নভেম্বর ডিসেম্বর মাসে জন্মেছেন যারা, খুব সাবধান এইসব ব্যক্তিরা, এদের আত্মার পাওয়ারটা অনেক কম হয় সাধারণভাবে, সবার নয় কিন্তু, 70-80% মানুষের কথা বলছি, নভেম্বর ডিসেম্বরে জন্মানো ব্যক্তি। কারণ ওই টাইমে রবি উইক থাকে, রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। ওই টাইমে যাদের আত্মা খুব উইক হয়, তাদের বডিতে কিন্তু এন্টিটি নিয়ে নেয় তাদের বডি। তুমি যেটা বলো না যে ভর করেছে, ভূতের ভর আর কি, সেটা খুব কম ক্ষেত্রেই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি তারা নিউরো পেশেন্ট। কিন্তু যাদের হয় তাদের আমি দেখেছি রবি ডাউন আছে। রবি উইক থাকলে একটা মানুষের শরীরে কিন্তু এন্টিটি নিয়ে নেবে তার বডিটাকে। সুবিধা, হ্যাঁ, খুব সুবিধা। আর দ্বিতীয় কি বললাম, দ্বিতীয় হচ্ছে মানুষের মতো দেখতে সেকেন্ড অপশন অবয়ব ডলের মধ্যে আছে, সেটা ডল কাঁদতে দেখেছি আমি। কিভাবে পসিবল, তার পিছনে কি সায়েন্টিফিক ব্যাখ্যা পাইনি, আমি দেখেছি এটা। তো বারুইপুরের ওই বাড়িটাতে বেসিক্যালি কি হতো, দুমদাম করে আওয়াজ হতো রাত্রিবেলা, দুমদাম করে। গেছে কেউ, খুলে দেখেছে টর্চ দিয়ে বাড়িতে, যে দাদা ছিলেন ওনার মেয়েটির বাবা, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। এই জিনিসটা দীর্ঘদিন ঘটতে থাকে। মেয়ে বড় হচ্ছে, 15-16 বছর, মেয়ে কিছুতেই পুতুলগুলোকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ঠিক আছে, তো একদিন দেখে যে একটা পুতুল থাপ করে মাটিতে পড়েছে, পড়ার পরে দেখছে তার চোখটা উল্টে গেছে, এবং চোখটা উল্টে যাওয়ার পরে যে চোখটাকে সোজা করতে গেছে, দেখছি যে ভেতর থেকে একটা টিক টিক করে রক্তের মতো কি বেরোচ্ছে। কি করে সম্ভব আমি জানি না এই জিনিসগুলো, এটা আমার শোনা কথা, আমি নিজে চোখে দেখিনি, এগুলো ওনারা ব্যাখ্যা দিয়েছেন আমাকে, আমার কিন্তু নিজে চোখে দেখা নয়। তাই বিশ্বাসের জায়গাটা আমি পুরোপুরি করতে পারিনি, আবার অবিশ্বাসও করতে পারিনি, যেহেতু ইনসিডেন্টগুলো ঘটছিল। এবং যেটা হলো আশ্চর্যজনক, ওই ব্যক্তিটার শাশুড়ি তার বাড়িতে এসে থাকা শুরু করলেন 2019 সাল 20 সালে। আর 2021 সালে কালী পুজোর যে অমাবস্যা, তার পরের অমাবস্যার দিন রাত্রিবেলা এনারা কিন্তু গেছিলেন একটা ফ্যামিলি ট্যুরে, মানে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা তখন 15 বছর বয়স আর কি, মানে পুরো ঘটনাটা আমি বলি, বাবা মা বাচ্চা সেই সময় পুরী ঘুরতে গেছে। আর বয়স্ক যে মহিলাটি, মানে ওই ব্যক্তিটি যে শাশুড়ি মা, তিনি বাড়িতে ছিলেন সে সময়। যেটা হয়েছে ঘটনাটা, বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে নিচতলাতে, এবং ওই মহিলা হাউ মাউ করে চিৎকার করে ডেকেছে পাড়ার লোকেদেরকে, তারা এসছে এবং দরজা ফরজা ভেঙে যখন বের করছে, ওই মহিলা সেন্সলেস অবস্থা, এবং ওই মহিলার দেখছি চুল ফুল ছেড়ে নিয়েছে, গা হাত পায়ে আঁচড়, একা ছিল। এটা ফার্স্ট হয়, ঠিক আছে। তার কিছুদিন পরে ওই মহিলা ন্যাচারাল ডেথে মারা যান, ওই ঘটনার কিছুদিনের মধ্যে উনি মারা যান ন্যাচারাল ডেথ। উনি কোনো ব্যাখ্যা দেননি?
যে কি করলো, কিভাবে করলো? উনি যেটা বললো, আমি আগুনের ভয় পেয়ে হয়েছে আমার, কিন্তু ওনার চুলকে ছিঁড়ে নিয়েছে, উনি বুঝতে পারেনি, হয়তো কোথাও লেগেও ছিঁড়তে পারে, কিন্তু ওনার যে জামাই, যে ওই বাড়ির মালিক, তার বক্তব্য ওই ইনসিডেন্টের কারণে ওটা হয়েছিল। এটা ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে, মেয়েটির সেদিন পিরিয়ডের ডেট ছিল। হুম। যে মেয়েটি, বাচ্চাটি আর কি, 15 বছর বয়স তার, পিরিয়ডের ডেট ছিল। সে স্কুল থেকে এসছে, বাড়িতে মা মাছের তেল ভেজেছে, কাতলা মাছের তেল ভাত দিয়ে মাখিয়ে সে খাচ্ছে, আর খাচ্ছিল ওই পুতুলের ঘরে বসে। ঠাস করে থাপ্পড় মারে তার গালের মধ্যে একটা, এবং ভাত শুদ্ধ তেলের ওটা পড়ে যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মানে সাংঘাতিক কেঁদেছে, মানে ওই ডেটের পর থেকে বাচ্চাটা রেগুলার কাঁদতো, রেগুলার ভয় পেত, রেগুলার কাঁদতো, ওই ঘরে যেত না আর, যে ঘরটার প্রিয় ঘর ছিল। এবং ভাত ফাত ছড়িয়ে দেয়, ওর মা দৌড়ে আসে, যখন ও বলে এরকম থাপ্পড় মেরেছে, ওর মাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং ওরা সেই সময় বাড়ি বন্ধন করারও চেষ্টা করেছিল, কিছুদিন ঠিক ছিল, আবার জেকে সেই। এই পরে, এই সময় যে কথাটা বললাম, এরকম একটা দিন, আর আরও 2-3 বছর বাদে, তখন মেয়েটার হয়তো এইচএস পেইচএস দিয়েছে, সেই সময়কার ঘটনা তোমাকে বলি। এবার সেটা হচ্ছে রিসেন্ট, যে লাস্ট আমি যে সময় আমাকে ডাকা হয়, এবার সেই সময় আমি ঢুকছি। বাড়িতে তালের বড়া ভাজা হয়েছে, আর ঠিক যে ঘরটায় পুতুল ভাজতো, তার যে দেওয়াল, কমন ওয়াল, তার পিছনটা ওদের রান্নাঘর। বাড়িতে তালের বড়া ভাজা হচ্ছে। বাড়িতে তখন মেয়েটির মা আর মেয়েটি। মেয়েটি বলছে যে তার মানে যে দিদিমা মারা গেছেন কয়েক বছর আগে, ওই ইনসিডেন্টে, মানে 2-3 বছর ঘটনা হয়ে গেছে, সেই দিদিমাকে নাকি আওয়াজ গলা শুনে তাকে নাকি ডাকছে সেই দিদিমা। তো সে ভয় পেয়ে দৌড়ে নিচে এসছে, নিচে এসে দেখছে যে তালের বড়া ভেজে রেখেছিল সেগুলো নেই। এই ঘটনার পরে আমাকে ডাকা হয়। তো এই ইনসিডেন্টটার পর ওরা আমাকে ডাকে। এবার তোমাকে যে ঘটনাগুলো বললাম বিগত 4-5 বছর ধরে, যে পুতুলের ঘর, সেখানে একটা আনন্যাচারাল ডেথ, এবং তারপরে বাড়িতে আগুন লেগে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, এবং চোখ থেকে রক্ত পড়া থেকে শুরু করে আর একটা যে ঘটনা, আমি কিন্তু এগুলো নিজে চোখে কিছু দেখিনি। আমাকে ডাকা হয়েছে 2022-এ। 22 সালে যাই আমি ওদের বাড়িতে। বাড়িটা কি ভালোভাবে দেখি, বাড়িটা খুব ভালো বাড়ি, বাস্তুর জমিটাও ঠিকঠাক ছিল। যেটা প্রবলেম, সেটা আবার বলি, কেন ওই বাড়িতে সমস্যা। অভিশাপ বলে একটা জিনিস হয়, জানো তো? এটা আমার বলা উচিত না, আমি ফ্যামিলির নাম নেব না, কিন্তু ওই বাড়ির ওনারকে আমি বলেছিলাম, ওই বাড়িটায় যারা ছিল তাদেরকে ভুল বুঝিয়ে 7 লাখ টাকা কম দিয়ে বাড়িটা কেনা হয়েছিল। ঠিক আছে, যখন ওরা কিনেছিল রেডি বাড়িটা। এটা একটা অভিশাপ ছিল। অভিশাপ বলে একটা জিনিস হয়, এটা মনে রাখতে হয়। এটা প্রবলেম, বাড়ির জমিতে কোনো প্রবলেম ছিল না। দ্বিতীয়ত, ওই বাড়িটা কেনার পরে ঈশ্বরের ইচ্ছাতে বলো, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, বাচ্চাটি কিন্তু ওই পুতুলটা কালেকশন করে ঘরে রেখেছে। এবং আমি পুরো গিয়ে দেখেছি পুতুলের ঘরটা পুরো ভর্তি পুতুল। আমি গ্যাজেট অন করেছি পুতুলের ঘরে, দিনের বেলা নো এন্টিটি, যখন সন্ধ্যাবেলা হয় ওখানে এন্টিটি ফুল হাই, প্রচণ্ড হাই। আমি যখন ঘরের ভিতরে ঢুকি, আমি একটা একটা করে ধরে ধরে পুতুল চেক করেছি। ওর মা আমার সাথে ঢুকেছে, বাবা ঢুকেছে, বাচ্চারাও ঢুকেছে। এই সময় আমার সাথে আরও একজন ছিল। আমরা যাই এবং পার্টিকুলার ওই পুতুলটাকে দেখানো হয়, যে পুতুলটার চোখ দিয়ে রক্ত পড়েছে, এটা থেকে পড়েছে। খুলে দেখি, আমি কিন্তু কিছু দেখিনি এগুলো, আমি কিন্তু কিছু দেখিনি। আমি ওদেরকে বলি যে একটা কাজ করুন, দুটো বড় বড় বস্তা আনুন, বড় বড় বস্তা, যে কটা ঢোকানো যায় ঢোকানো হবে, আর টেডিগুলোকে আপনার এখান থেকে বের করে দিন রুম থেকে। তো ওরা একটা গাড়ি ঠিক করে এক এক করে পুতুলগুলোকে ভরা হয় বস্তাগুলোর মধ্যে। ঠিক আছে, বস্তাগুলোর মধ্যে, কারণ অত পুতুলকে ওইখানে পোড়ানো সম্ভব নেই, ইম্পসিবল। দিয়ে আমরা একটা বারুইপুর থেকে একটু দূরে একটা জায়গা, ফাঁকা জায়গা, সেখানে আমরা পুতুলগুলোকে রেখে আসতে বলেছিলাম। রেখে এসেছিল। রেখে আসার পরে ওই বাড়িতে একটা কাজ হয়েছিল, সেই কাজের পর থেকে কিন্তু আজকে ওরা ঠিক আছে। তো জানা গেছিল কি যে এই পুতুলের মধ্যে কি ছিল? দেখো, এর মধ্যে ডেফিনেটলি একটা নয়, একটার বেশি আত্মা ওখানে ছিল, একটার বেশি আত্মা। এবং আমি যা শুনেছি সেগুলো কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। এবং ওরা রীতিমতো বলতে বলতে কাঁদছিল। এবং ওদের যে বাড়ির দরজাটা ওই পুতুলের ঘরের, আমি যাওয়ার আগে একজন কি করেছিলেন, এই যে
দরজায় যে লকগুলো হয় না, হুম, লকের মধ্যে একটা মৌলি সুতো দিয়ে বেঁধে একটা ঘট, মন্ত্রপুত ঘট ক্রিয়া করে রেখে দিয়ে গেছিল। 2-3 বার কাজ হয়েছে, লাস্ট কাজ আমি করে গিয়ে এসেছি, আর পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে বাড়িটায়, কারণ আমি যার থ্রুতে গেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছি, বলো না কোনো সমস্যা নেই রুমটাতে। পুতুলটাই মেন সমস্যা ছিল। যারা কাজ করেছে তারা সব করেছে, পুতুলগুলোকে সরায়নি। কেউ শান্তি সস্তায়নী যজ্ঞ করেছে, কেউ বাস্তুবন্ধন করেছে। তুমি যাই করো, যেখানে এন্টিটি যাচ্ছে, এন্টিটি যার কারণে যাচ্ছে, যেটার মোহতে যাচ্ছে, সেটা থেকে আগে ক্লিন করো, মোহটাকে সরাও। ওই লুপটার মধ্যেও আটকে যাচ্ছে, এটাকে বের করতে হয়। এই একটা জিনিস করে দিলে এত ক্রিয়ার প্রয়োজন হতো না। আমরা অনেক কিছু করি কিন্তু ছোট্ট ছোট্ট মেন মেন জিনিসগুলো ভুলে যাই। আমরা দাদা এই দুটো ঘটনা শুনলাম, যেটা হচ্ছে লাস্ট যেটা আমি দেখেছিলাম ফেসবুকে, হ্যাঁ, তারপরে তো তোমার সাথে কন্ট্যাক্ট করলাম, যেটা তুমি জ্বালিয়ে দিচ্ছিলে হ্যাঁ, পুতুলটাকে, সেই ব্যাপারটাও জানলাম তো আজকে। পাতিপুকুরের ঘটনা। পাতিপুকুরের আর একটা বারুইপুরের ঘটনা শুনলাম। এই দুটোই তুমি সলভ করেছো। হুম। মানে আমি একটা জিনিস জানতে চাই, তুমি যে অ্যাজ আ অ্যাস্ট্রোলজার তুমি যখন গেছো বা তুমি যখন শুনেছো, তুমি এগুলোকে হ্যান্ডেল করো কি করে? মানে তুমি যখন দেখছো হুম, এটাকে নিজের ভেতর যাতে না আসে, হুম। তারপরেও যে তুমি যে হ্যান্ডেল করে ক্লিন করে দিয়েছো, এই যে তুমি বললে যে তারপর আবার কল আসছে না, আমি জানি সেটা ক্লিন, এই যে অভিমন্যু সূর্য এই যে কথাটা বলছে, এটা কেন বলছে আমি জানতে খুব চাই। বেসিক কিছু বিষয় থাকে, ঠিক আছে? এই পৃথিবীতে যা ঘটছে সব কটার পিছনে 9টা গ্রহ, 27টা নক্ষত্র আছে, এর বাইরে কিচ্ছু নেই। কোনো না কোনো কারণে, কোনো না কোনো গ্রহর যোগে, কোনো না কোনো রিজনে বাস্তুতে এই সমস্যাগুলো আসে। অনেকের বাড়ির ছাদে দেখবে ধূপতাপ আওয়াজ হয়, হুম হুম ঘুঙুরের আওয়াজ হচ্ছে, হুম মনে হলো কিছু দুম করে পড়লো, গিয়ে দেখছে কিছু নেই। হুম প্রচুর বাড়িতে আছে, প্রত্যেকটা বাড়িতে ধরে ধরে বলছি বাস্তুর দোষ আছে। প্রত্যেকটা বাড়িতে কি সুইসাইড কেস আছে? না, না। বাস্তুর দোষ আছে। দেখো, বাস্তু 4 প্রকারের হয়, এটা জানতে হবে। কূর্মপৃষ্ঠা বাস্তু কিনা দেখতে হবে, নাগপৃষ্ঠা বাস্তু কিনা দেখতে হবে, দৈত্য পৃষ্ঠা বাস্তু কিনা দেখতে হবে। বাস্তুর বিচারটা জানতে হবে, কোন দিকে জমির ঢাল হলে কি হতে পারে। তুমি জানো, একটা বাড়ির বাস্তু যদি ত্রিকোণ হয় বা আয়তাকার হয়, সে বাড়ির বাস্তু কখনো ঠিক করা যাবে না, কোনো রকম কিচ্ছু করে ঠিক করা যায় না। বাড়ির জমির মাপটা বিরাট বড় কিছু, ঠিক আছে? দাদা তুমি এক্ষুনি বাস্তুর ব্যাপারে যেটা বলছো, তো বাস্তু এরকম থাকলে নানান প্রবলেম হয়, যেটা আমরা শুনলাম এক্ষুনি পুতুলের ব্যাপারে ছিল। হুম। কিন্তু ওটা বাদে কি হতে পারে? মানে ওটা বাদ দিলাম, বা বাদ বাকি কি মানে প্রবলেম আসতে পারে? দেখো, বাস্তুর পূর্ব দিক যদি ডিস্টার্ব হয়, হুম তাহলে বাড়িতে ম্যারিড লাইফের প্রবলেম হয়ে যাবে, বিয়ে না হওয়া। একটা বাড়িতে দেখবে কোনো ছেলে হয়ে গেছে 36, 37, 38 হয়ে গেছে, হুম কোয়ালিফাইড হুম ছেলে, বিয়ে হচ্ছে না। হুম, এরকম দেখেছি অনেক। বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, হবেই। বাস্তু যদি নর্থ সাইড ডিস্টার্ব হয়ে যায়, আর্নিং এ প্রবলেম হয়ে যায়, ইনকামের সমস্যা। তারপর তোমার ঘরের রঙের উপর ডিপেন্ড করে। কালার ভীষণ এফেক্ট করে, কালার ভীষণ এফেক্ট করে। তোমার লগ্ন, বাড়ির যে কর্তা, তার লগ্ন ওয়াইজ বাড়ির কালার হবে। বাড়ি দিয়ে তুমি ঢুকছো, গেটে ঢোকার সময় অনেকে ঢোকার পথেই জুতোর র্যাক, ঢুকতে গিয়ে ফার্স্ট চোখে পড়বে জুতোর র্যাক, ওটা ঢেকে রাখো। ওটা যদি রেখে দাও, জুতোটা দেখে যদি কাউকে ভেতরে ঢুকতে হয়, তাহলে সে কিন্তু বাড়িতে যখন ঢুকছে তোমার বাড়িতে, সে তার নেগেটিভ জায়গাটাকে তোমার বাড়িতে ছেড়ে তারপরে বাড়ি থেকে বেরোচ্ছে। অনেকে বাস্তুতে কি করে, ওয়েস্ট নষ্ট হয়ে গেছে, ফোন ফেলে রেখে দিয়েছে, নষ্ট হয়ে যাওয়া স্মার্ট ওয়াচ ফেলে রেখে দিয়েছে, সেখান থেকে নেগেটিভিটি ক্রিয়েট তৈরি হচ্ছে। বাস্তু দেবতায়, বাস্তুর যে নবগ্রহ মণ্ডল আছে, হুম সেখানে তো 9টা গ্রহের অবস্থান আছে, হুম ঠিক আছে? সে 9টা গ্রহের মধ্যে রাহুর ক্ষেত্র, কেতুর ক্ষেত্র, শনির ক্ষেত্র, এগুলো পাপ গ্রহ, পাপ ক্ষেত্র। এই পাপ ক্ষেত্রে সঠিক ঘর নির্মাণ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা শনির জিনিসটা, ক্ষেত্র বাস্তুর। আমি তোমাকে একটু ঠুকছি, আমি কেন হ্যাঁ। ঠুকছি তোমাকে, এই যে আকাশে থাকা 9টা গ্রহ, হুম, ঠিক আছে, হুম, এবং তার মধ্যে একটাতে আমরা রয়েছি, হুম, এবং এই যে বাইরের যে তারাগুলো নিয়ে হুম, আমাদের বর্তমান পৃথিবীতে যে এর প্রভাব আছে, হুম, এটা তুমি বলতে চাইছো? হুম। এটা কেন আমার নয়? বিশ্বাস হচ্ছে না। মহাকর্ষ বল মানো তো? হ্যাঁ। মহাকর্ষ বলটা কি?
এটা আমাদের শক্তি। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বে হুম যে কোনো দুটো জ্যোতিষ্ক একে অপরের সাথে আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে, হ্যাঁ সেটা হচ্ছে মহাকর্ষ বল। তা পৃথিবীও তো করছে সেটা বুধের সাথে, পৃথিবী করছে সূর্যের ভেনাসের সাথে সাথে, করছে, চাঁদের পৃথিবীর সাথে সাথে করছে। চন্দ্রের সাথে করছে। হ্যাঁ তো মহাকর্ষ বলের প্রভাব পৃথিবীতে পড়ছে, চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সে যখন পৃথিবীকে এইভাবে ঘুরছে নিয়ে, ও পৃথিবীর যেই যে লাইনটার ওপর দিয়ে যাচ্ছে সেই লাইনে জল ফেপে উঠছে, ঠিক তার 180 ডিগ্রি অপোজিটে জল ভাটা হচ্ছে। এটা চলছে, এটা সায়েন্স। এটার সাথে মানুষের কি প্রভাব? মানুষের প্রভাব এটাই পড়ছে যে পৃথিবীর যে অংশ, পৃথিবী যা নিয়ে গঠিত তা থেকেই তো আমাদের পঞ্চতত্ত্বের শরীর। তা পৃথিবীর শরীরের ওপর যদি এফেক্ট পড়ে, আমার শরীরের ওপর এফেক্ট পড়বে না? তুমি কুষ্টিতে লগ্নের অষ্টমে মঙ্গল নিয়ে জন্মেছো, ভাই আমি লিখে দিচ্ছি, যদি বৃহস্পতি মঙ্গলের সাথে না থাকে বা দৃষ্টি না থাকে, ভাই তোমার হাজবেন্ড যদি মহিলা হয় বেশি দিন বাঁচবে না। আর যদি বৈধর্ম যোগ থাকে বিয়ের পরেই মারা যাবে। আমি এরকম কুষ্টি দেখেছি, একটা মেয়ে 3টে বিয়ে করেছে, 3টে হাজবেন্ড মারা গেছে, আমার কাছে এসেছিল। আমি লিখে দিয়েছি আপনার বিয়ে হবে না, আপনি বিয়ে করবেন না, বিয়ে করলেই এটা হবে। 20 কন্যা যোগ হয় জানো, একদম ধরে ধরে বলছি। সপ্তমে মঙ্গল, লগ্নের সপ্তমে মঙ্গল, বৃহস্পতির যদি কানেকশন না থাকে ওই মঙ্গলের সাথে, আমি তোমার লিখে দিচ্ছি, যারা যারা আছে মিলিয়ে নেবেন, তারা একাধিক ব্যক্তির সাথে ফিজিক্যাল রিলেশন করে। লয়াল সেজে ঘুরে বেড়াতে পারে, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার কাছে আসলে আমরা চার্ট থেকে বলে দিতে পারি, এবং আমাদের কাছে স্বীকার করে যদি কেউ একা আসে, তা স্বীকার করে। হ্যাঁ, দ্বাদশে রাহু, লগ্নে রাহু, তার চরিত্রের জায়গায় ডিস্টার্ব আসবেই আসবে। আমার একটা আমি এখনো সপ্তমে কেতু হচ্ছে না দাদা। তোমাকে আমি বলি, এই যে তুমি বলছো এই নক্ষত্র ওয়াইজ, নক্ষত্র যেগুলো দূরে আছে সেগুলোর সাথে আমাদের পৃথিবীর টান আছে। 100% আছে। বৃহস্পতির সাথে একটা করে বলো না দাদা। দেখো, বৃহস্পতির প্রভাব হচ্ছে, বৃহস্পতি শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, সে এডুকেশন দিতে পারে। তুমি যে সেক্টরে আছো সেই সেক্টর রিলেটেড এডুকেশন দেয়। তুমি ধরো আজকে পডকাস্ট করছো, এই ইউটিউব সেক্টরে তোমার এডুকেশন কতটা, এটা বৃহস্পতির উপর ডিপেন্ডেবল। কিন্তু এই সেক্টরে সাকসেসটা ভেনাসের উপরে, শুক্রের উপরে। আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টে আছি, প্যারানর্মাল রিসার্চার। আমার এই সাবজেক্টে কতটা এডুকেশন হবে সেটা বৃহস্পতির উপর ডিপেন্ডেবল। আমার লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে। সপ্তম ভাব হচ্ছে কর্মস্থান, বিবাহস্থান। কর্ম মানে এটা আমার কর্ম, তাহলে আমার সেই বিষয়ের জ্ঞানটা বৃহস্পতি দিচ্ছে আমায়। তাহলে আমার বৃহস্পতি স্ট্রং হলে আমি বিষয়ে নলেজেবল হবো, বৃহস্পতি স্ট্রং না হলে নলেজেবল হবো না, আমি এটা পারবোই না। একজন ভালো ক্রিকেটার, সে কতটা ভালো ক্রিকেট সম্পর্কে নলেজ, সেটা কতটা ক্রিকেটের এডুকেশন আছে, কতটা ক্রিকেটের ট্যালেন্ট আছে, সেটা বৃহস্পতির আন্ডারে। তুমি যে কোনো সেক্টরে যে কোনো এডুকেশন বৃহস্পতি। এই জন্য বৃহস্পতি না একটা সাকসেস দেওয়ার প্ল্যানেট। যদি যে সেক্টরে যেই আছে সেই সেক্টরে একটা এডুকেশন না থাকে, সেই সেক্টরে হাই লেভেলে সাকসেস পায়। এবার ধরো কারোর নেই, কেউ চাইছে যে আমার বৃহস্পতি বা ভিনাস আমার স্ট্রং হোক, বা মঙ্গল বা চন্দ্র এটা স্ট্রং হোক, তার লগ্নে নেই, তা সে কি পারে এটা করতে? কোনো দিন পারবে না, পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার পারবে না। তুমি কি বলছো? তুমি না, পারবে না, কি করে সম্ভব? যারা আজকে যে ইউটিউবে বলছে যে হ্যাঁ আমি পারি, বা তাদের বলা তারা কি ফেক? দেখো, প্রবলেম ঠিক করা যায়, প্রচুর প্রবলেম ঠিক করা যায়, কিন্তু ঈশ্বরের দেওয়া, ঈশ্বর আমাকে দিয়ে দিয়েছে, এটা আমার নেই ভাই ভাগ্যে। আমার ভাগ্যেও তো অনেক কিছু নেই, আমি সেটা পারবো আনতে, কিন্তু যা আছে সেগুলোকে আমি বাড়াতে পারি। শোনো, অনেক কিছু আছে, তোমাকে বলা ঘটনা বলি, অনেক কিছু আমাদের আশেপাশে আছে, আমরা নজর দিই না। একটা মানুষের ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্ট, সেটাকে খুঁজে বার করে সেই মানুষটাকে সাফল্যের রাস্তায় তুলে নিয়ে যাওয়াটা অ্যাস্ট্রোলজারদের কাজ। ধরো তুমি একটা ন্যাচারালি বলছো একটা জব করছো, সাধারণ জব, তুমি মাইনা পাচ্ছ, স্যালারি পাচ্ছ, বাড়িতে এসে ডিপ্রেশনে ভুগছো, তুমি জীবন নিয়ে খুব সমস্যায় রয়েছো। তুমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, সে চার্টটা খুলে ভালো করে দেখলো যে এই ছেলেটার না ভেনাসটা খুব স্ট্রং আছে। আমরা সঙ্গে সঙ্গে লিখে দিলাম, বা তার দেখলাম 10th হাউসের সাথে 7th হাউসের সাথে শুক্র ভালোভাবে বসে আছে। 6th হাউস কর্মের কারণ ভাব, আমি কেন কর্ম করছি, কর্মের কারণ। 10th 6th হাউস, 10কে 1 ধরে, লগ্নের 10কে 1 ধরে আবার 6 নম্বর ভাবে ঘোরো অ্যান্টি ক্লকওয়াইজ। সেই ঘরে যে যদি শুক্র বসে থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই ব্যক্তি যদি শুক্রটা একটু ভালো থাকে, পজিটিভ থাকে,
যে কোনো কর্ম ছেড়ে দিক, শুক্রের কর্ম করুক, তার জীবনে সাকসেস আসবে। তুমি ভুল কর্মে জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। ভুল কর্ম, ডিসিশন মেকিং প্ল্যানেট। মানুষ কেন ভুল করে, এখানে একটা প্রশ্ন আছে। অ্যাস্ট্রোলজারের কাছে কেন আসবে? অনলি একটা রিজনে আসবে, বুদ্ধি, জাজমেন্ট এবং ডিসিশন মেকিং। এই তিনটে জায়গায় মানুষ ভুল করে। ধরো তোমার শনি ভালো, তাহলে তুমি লোহা, উডেন প্রোডাক্ট, প্লাইউড, এইসব রিলেটেড সেক্টর, পেয়ার পার্টস, মোটর ভেহিকলসের পার্টস, খনিজ দ্রব্য, এইসব পার্টসের বিজনেসে যদি করো হিউজ লেভেলে সাকসেস পাবে। তুমি গিয়ে কি করছো? তুমি একটা মিষ্টির দোকান খুলে বসে আছো। এখানটায় আমরা চেঞ্জ করে দিই। এবং একটা জিনিস তোমাকে বলি, কতটা চেঞ্জ হয় জানো? প্রচুর চেঞ্জ হয়। একটা মানুষের যদি 10,000 থেকে শুধু প্রফেশন বদলে দিলে তার ইনকাম বেড়ে গিয়ে 10 লাখ হয়ে যেতে পারে। এবার যখন সে 10 লাখ ইনকাম করবে, তার লাইফের 90% প্রবলেম ওখানে সলভ হয়ে যায়। মানি, 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 মানি মানে ভেনাস, শুক্র, আর শুক্র মানে সুখ। এ কারণে অর্থ দিয়ে সুখকে কেনা যায়। আবার বৃহস্পতি আত্মার সুখ। তাই তার কারোর কর্মভাবটা যদি ঠিক করে দেওয়া যায় না, শুধু কর্ম, অটোমেটিক্যাল সে জীবনে সুখকে কিনে নিতে পারে। তার অটোমেটিক অন্য হাউসগুলো ঠিক হয়ে যায়। এটা আমরা করতে পারি, কিন্তু কি করতে পারি না, কারণ হেলথ প্রচন্ড ডিস্টার্ব। আমরা ঈশ্বরের কাছে তখন কামনা করতে পারি কেবলমাত্র, ওটা ঈশ্বর কৃপা করেন। মহামৃত্যুঞ্জয় যজ্ঞের বিধান আছে, মার্কেন্ডীয় ঋষি করেছিলেন, সেই বিধান আমাদের জ্যোতিষে আছে। সেখান থেকে আমরা দেখেছি অনেকে সুস্থতা লাভ করেছে, কিন্তু পুরোটা ঠিক হয় না। ঈশ্বর কৃপা করলে অনেকে পুরোটাও ঠিক হয়ে যায়। সেগুলোর কোনো নিশ্চয়তা নেই। কারো সপ্তমে কেতু আছে ভাই, তাকে প্রতিকার করে দাও না তুমি। ম্যারিড লাইফ ঠিক করাই যাবে না। আমি ভরে ভরে কুষ্টি দেখিয়ে দেবো। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কেতুর উপর শুভ, যে বললাম নৈসর্গিক সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির যদি কেতুর উপর দৃষ্টি থাকে, তাহলে আবার প্রতিকার করে ম্যারিড লাইফটাকে দাঁড় করানো যায়। আমি এই কারণে বলি। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে বলছি, মঙ্গল নিয়ে তুমি বলছি। তো এতগুলো যে বললে, তুমি এগুলো হবে না বলছো না, কারোর বিয়ে হচ্ছে না। যেমন একটা ম্যামের কথা বলে, যার 3বার বিয়ে করেছে আর বিয়ে করতে তুমি বারণ করছো, তো তার জীবনে কি করলে সুখ আসতে পারে সেটা কি তুমি তাকে বলো? হ্যাঁ, নিশ্চয়ই। তো সেটা আমাকে একটু বলো না। দেখো, পৃথিবীতে আমরা প্রত্যেকে কিছু না কিছু জায়গা থেকে অতৃপ্ত থাকবো। এটা ঠিক, প্রত্যেকে, এটা ঠিক, ঠিক আছে। সর্বকিছু প্রাপ্তি হয় না, হয় না। মুকেশ আম্বানি ব্যক্তিটা সর্বদিক দিয়ে সুখী ভাবছি, কিন্তু সে হয়তো নিজে মুকেশ আম্বানি হওয়ার সাথে সাথে আরো অনেক কিছু চেয়েছিল, সে হয়তো সেটা পায়নি। আবার দেখা গেল অমিতাভ বচ্চন, সে তার জায়গায় একটা জায়গায় আছে, তার জীবনে অনেক না পাওয়া আছে, আমার জীবনেও আছে, তোমার জীবনেও আছে, থাকবেই প্রত্যেকের জীবনে। তো এই না পাওয়া জায়গাটাকে পাওয়ার কোনো রাস্তা নেই, বরং যেটা আমরা বেটার পেতে পারি সেটার মধ্যে আমাদের ঢুকে যাওয়া উচিত। সেখানে আমাদের সুখ, সাকসেস সবকিছু লুকিয়ে। অনেকে না পাওয়ার পিছনে ছুটে জীবনকে নষ্ট করে, একদম দেখেছি এটা কিন্তু। এবং দেখো, অনেকে আমাদের কাছে আসে বশীকরণের জন্য। আমি খুব ওপেন একটা কথা বলছি, বশীকরণ করতে। বশীকরণ জিনিসটা কি? বশীকরণ বহু পদ্ধতিতে হয়। 1 নম্বর হচ্ছে, বশীকরণের পদ্ধতি হচ্ছে সাত্ত্বিকভাবে, মানে হচ্ছে খুব সহজ পদ্ধতি, যেখানে আমি পিশাচতন্ত্র বা পিশাচের মাধ্যমে কাজ না করে যারা তান্ত্রিকরা করে, ঠিক আছে। তো সেখানে বশীকরণটা কি হয়? বশীকরণ মানে একটা মানুষকে তোমার দিকে আকর্ষণ করা। এই বশীকরণের কাজ কখনো পার্মানেন্ট হতে পারে না। এই বশীকরণ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। এই বশীকরণ করে একটা মানুষকে 3 মাস 4 মাসের পর আর নিজের দিকে আকর্ষিত করা যায় না। এবং বহু ক্ষেত্রে 60% ক্ষেত্রে বশীকরণ সাকসেস হয় না, কারণ এটাই জোর করে করা হচ্ছে। যেটা ভাগ্যে নেই সেটা জোর করে করা হচ্ছে। শুধুমাত্র এই বশীকরণের চক্করে প্রচুর মানুষ অর্থ ব্যয় করছে। তান্ত্রিকরা কিন্তু কোনো গলতি নেই, লোকে তান্ত্রিকদের গালাগালি দিচ্ছে। কেন গলতি নেই? একটা তান্ত্রিকের কত কষ্ট জানো এই ধরনের কাজ করা? প্রচন্ড কষ্টের ব্যাপার। তার একটা ডাক্তার সবসময় চায় একটা ছুরি হাতে নিয়ে আমার অপারেশনটা সাকসেস হোক। তান্ত্রিকরা 100 ভাগ চেষ্টা করে, কিন্তু এই কাজগুলি এরকম নয়, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ। এবং যাদের সাকসেস হচ্ছে ওই 45 থেকে 6 মাস, ব্যাস এইটুকু টাইম অবধি। এবার হ্যাঁ, তুমি বলতে পারো বহু ক্ষেত্রে তো শুনেছি কিছু খাইয়ে দিয়েছে।
খাইয়ে আচ্ছা, দিয়ে হয়। বশীকরণ কি, আমার মনে হয় বশীকরণ কি খালি একটা ছেলে মেয়ে, একটা পার্সন বা একটা ফ্যামিলিতে আমি বশীকরণ করে রাখবো কেউ চলে, এরকম কি হয়? আমি যেটা শুনেছি বশীকরণের দ্বারা মানুষ চাকরিও পাচ্ছে, হ্যাঁ, সত্যি এটা? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটা যেটা শুনেছো সেটা লাখে একটা। সবাই যে সব এইসব বিষয়ে সবাই সাকসেস হতে পারে না। তুমি যদি বশীকরণ করে কাউকে আকর্ষিত করতে চাও, বশীকরণের কারগ্রহ হচ্ছে রাহু। বশীকরণ করার নির্দিষ্ট তিথি আছে। বরাহমিহির চন্দ্রপাত বলেছে রাহু এবং কেতু দুটো আকর্ষণ শক্তি, বশ করার পঞ্চ ইন্দ্রিয়র ওপর কারোর কাজ হয়, এটা পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল হয়। তার কারক রাহু, যে ব্যক্তিটা বশীকরণ করছে তার রাহু শুক্র খারাপ আছে, তার বশীকরণ সাকসেসই হবে না, হতে চায় না। এবং গোটা পরিবারকেও বশীকরণ করা যায়। তো এটা এত ইজি না, এত ইজি ব্যাপার নয় বশীকরণ। বললাম আর হয়ে গেল, এত ইজি না। এবং এর স্থায়িত্ব নেই, সব থেকে বড় কথা। একটা প্রমোশন হয়ে গেল তুমি বশীকরণ করলে। বশীকরণের বিধি কত কঠিন তুমি জানো? 1,00,008 জব আছে, 10,008 জব আছে। আরো একটা তুমি আমাকে জানতে চেয়েছিলে যে খাবারের সাথে কিছু মিশিয়ে বশীকরণ হয় কিনা। দেখো, মেয়েদের যখন পিরিয়ডস হয় তার ফার্স্ট ডেতে যদি ওই যে কাপড়টা পিরিয়ডসের, সে কাপড়টাকে তেরাস্তার মোড়ে অমাবস্যা বা পূর্ণিমা তিথি ওটাকে পুড়িয়ে দিয়ে, কিন্তু ওই তেরাস্তার মোড়টা ওয়াই এর মতো হতে হবে, ওয়াই হবে, টি কিন্তু নয়। সে ওয়াই তেরাস্তার মোড়ে রাত্রিবেলা বিশেষ তিথি যেটা বললাম সেখানে পুড়িয়ে, তারও সাথে কয়েকটি তান্ত্রিক দ্রব্য আছে, বিশেষ উপাচারে ক্রিয়া করে একটা জিনিস তৈরি করে প্রস্তুত করে সেটা যদি কাউকে খাইয়ে দেয়, সেই ব্যক্তিটা পাগলের মতো তার প্রতি আকর্ষিত হয়ে থাকবে। কিন্তু এই যে কথাটা তোমাকে বললাম না কয়েকটা সেকেন্ডে, এই কাজটা কিন্তু 100 বার করতে গেলে 90 বার ফেল হয়, আরো বেশি হয়তো 95 বার ফেল হয়। এই কাজগুলো এত সহজ কাজ নয়, এগুলো খারাপ কাজ। বহু ক্ষেত্রে এই কাজ অ্যাপ্লাই করতে গিয়ে যাকে বশীকরণ করতে গেছে সে ব্যক্তিটার প্রবলেম হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বহু ধরনের শিকড় আছে যা দিয়ে বশীকরণ হয়। বনচারালের শিকড় বশীকরণের ক্রিয়ায় কাজে লাগে। লজ্জাবতী গাছের শিকড় বশীকরণের ক্রিয়ায় কাজে লজ্জাপতি লাগে। গাছ? হ্যাঁ, কাজে লাগে। মোনামুনি বলে একটা গাছ হয়, তোমরা জানো, কাজে লাগে বশীকরণে। বিভিন্ন রকম প্রয়োগ আছে, 85 রকমের বশীকরণ আমি কম বেশি জানি। কিন্তু আমি বশীকরণের ক্রিয়া থেকে নিজে বিরত থাকি ম্যাক্সিমাম টাইম। হয়তো তোমার অডিয়েন্স দেখে অনেকে ফোন করবে, কিন্তু বশীকরণ ক্রিয়া থেকে আমি বিরত থাকি। কারণ এই ক্রিয়া খুব কঠিন ক্রিয়া, এই ক্রিয়া নিলে আমার ওই সময় দেওয়াও কঠিন হয়ে ওঠে। আর এসব ক্রিয়া ম্যাক্সিমাম মানুষ নিজের ফায়দার জন্য করে। একদম। ঠিক আছে, একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি ভালো করে ভাবো, চিট করে, তাকে তুমি বশীকরণ করে আনতে চাইছো, এটা কি? তোমার তো বুদ্ধির অভাব এখানে। যে তোমায় ঠকিয়ে চলে গেল তাকে তুমি বশীকরণ করে আনতে চাইছো, তাকে ফিরিয়ে আনতে পারবে? তার মনটাকে পাবে? তুমি সোনা খুঁজছো না, ইমিটেশন খুঁজছো। ভালো করে বুঝবে, যারা বশীকরণ করতে চায়, বশীকরণের পিছনে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয় প্রত্যেক দিন। এরকম এরকম তন্ত্রের স্থান আছে, তন্ত্রের জায়গা রয়েছে, 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে বশীকরণ হচ্ছে সেসব জায়গায়। বশীকরণ এত সহজ জিনিস না। আবার পিশাচকে দিয়ে বশীকরণ হয়, এটা আমি পিশাচকে ব্যবহার শুনেছি, করে অনেকে সব সাধনার দ্বারাও তো বশীকরণ করে। হয়। এই যে তোমাকে বললাম, ধরো নরমুণ্ড, বিশেষ তিথিতে সুসাইডে যদি কেউ মারা যায়, তার নরমুণ্ডটা বশীকরণের ক্রিয়ায় কাজে লাগে। সেই নরমুণ্ডটাকে বিশেষ তিথিতে, বশীকরণের দেবী আছে, সৎকর্মের দেবী, তার উপাসনা করতে হয়। প্রথমত উপাসনা করে ওই খুলিটাকে জাগাতে হয়। আর যদি সেটা রিসেন্ট ডেথ হয় তাহলে তো 100% সাংঘাতিকভাবে কাজ হয়। মানে কেউ রিসেন্ট মারা গেছে সেরকম খুলি, ন্যাচারাল ডেথ না কিন্তু আনন্যাচারাল ডেথের কথা বলছি, সেটাকে এনে জাগাতে হয় এবং তার পাশে নির্দিষ্টভাবে একটি প্রদীপ, আরও কিছু দ্রব্য আছে,
সেই দ্রব্যগুলো দিয়ে ক্রিয়া হয় এবং ওটা জাগানোর পরে একটা কাজল তৈরি হয়, কাজল পাত হয়, এবং সেই কাজলটার তুমি চোখে পড়ে যেতে পারো মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা কপালের টিপ পড়ে যেতে পারে। গিয়ে যার নাম গোত্রের ক্রিয়াটা হলো তার সামনে গেলে সে বশীভূত হয়। কিন্তু এই কাজটাও যেটা বললাম, যতটা বলতে আমার 15-20 সেকেন্ড সময় লাগলো, এই ক্রিয়া ততই কঠিন। এর প্রচুর কঠিন ক্রিয়ায় প্রচুর জপের ব্যাপার আছে। জপে বসে যদি বৃষ্টি চলে আসে, ক্রিয়া নষ্ট হয়ে গেল। জপে বসে দেখা গেল যেখানে বসে জপ করছে সাপ চলে এসছে, কোনো একটা প্রাণী এসে বাধা দিয়ে দিচ্ছে কাজে। বহু রকম সমস্যা হয় একটা তান্ত্রিকের। লোকে ভাবে যে তান্ত্রিকরা খুব ইজিলি ভাবে কাজ করতে, এত সহজ না, কোনো কাজই সহজ না। তো হয় সবের উপরে যারা সাধনা করে, সব দেহের উপরে বসে, একদমই সেখানেও ক্রিয়া হয়। বললাম না 85 রকমের বশীকরণ ক্রিয়া আছে। দেখো, তোমরা মায়াঙের নাম সবাই শুনেছো, মায়াঙের ভিডিও হয়েছে, নতুন করে কিছু বলবো না। শুধু কি মায়াং? ওটা তো একটা মানে জার বলতে গেলে জায়গা। তুমি কি জানো তিব্বতে মানস সরোবর তীরবর্তী অঞ্চলে যে মার্গের কাজ হয় তন্ত্রের, উল্লু তন্ত্রের নাম শুনেছো? না। সেই মার্গের তন্ত্রের কাজ গোটা পৃথিবীতে ইথিওপিয়া ছাড়া আর কোথাও হয় না, জেনে রেখে দাও। তিব্বতে যে মার্গের কাজ হয় ভারতবর্ষে, ওই লেভেলে কাজ এই পৃথিবীতে আর একটা দেশে হয়, সেই দেশটার নাম ইথিওপিয়া। সবাই তো মায়াং মায়াং করে দৌড়াচ্ছে। মায়াঙে কত বড় সিদ্ধ তান্ত্রিক এখন আছেন আমার জানা নেই। যারা আছেন, অবশ্যই আছেন, তারা প্রচন্ড গুপ্ত, তার ভয় প্রকাশিত হবে না, একদম না। আর একটা তথ্য এখানে বলি, মায়াং গ্রামটা গেলে যেটাকে তোমরা মায়াং বলে জানো, সেটা আসল মায়াং নয়। তন্ত্র তো গুপ্ত, গুপ্ত রহস্য থাকে এর পিছনে, অনেক গুপ্ত রহস্য আছে। মায়াঙের অনেক গুপ্ত রহস্য আছে। মায়াং এমন একটা জায়গা ছিল যেখানে বহুবার দখল করার চেষ্টা করেছে বহু দেশ থেকে, বহু সৈন্য সামন্ত, বিশেষ করে পাঠান মোগলরা কোচবিহার রাজ্যের আন্ডারেও যখন ছিল, বহুবার আক্রমণ হয়েছে, কোনোদিন দখল করতে পারেনি ওই অঞ্চলটা, নর্থ ইস্ট। ওই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব এতটা, ওই জায়গাটা এমন মার্গের কিছু কাজও আছে যেটা তোমাকে বলছিলাম। তিব্বতে, ভারতবর্ষে এখনো অব্দি সব থেকে, তিব্বতের কিছুটাও ম্যাক্সিমামটাই তো চীনে, যেটুকু অংশ আমাদের ভারতের মধ্যে আছে, তিব্বতের লাগোয়া অংশ, সেখানেও বেশ কিছু গুপ্ত জায়গা আছে যেখানে এখনো এমন এমন তন্ত্রের ক্রিয়া বা এমন এমন তন্ত্রে যারা সিদ্ধ ব্যক্তি আছে, তারা ওখানে কাজ করেন, যেই মার্গের কাজ ভারতবর্ষের কোথাও হয় না। ভুডুলুমের ওপরে কাজ, এই ভুডুলুমটা এসছেই দক্ষিণ আফ্রিকা থেকে। তো তোমরা জেনে রাখো, তিব্বতে এমন এমন মার্গের কাজ হয়, যেই কাজগুলো ভারতবর্ষের আর অন্য কোথাও হয় না। উল্লুতন্ত্র, উল্লুর মানে হচ্ছে পেঁচা, এবং যে পেঁচা তুমি এমনিতেও পেঁচা দেখা যায় না, কিন্তু তিব্বতে যে ধরনের পেঁচা পাওয়া যায়, যে পেঁচার উপরে ক্রিয়া হয়, সেটা তুমি ধারণা করতে পারবে না তার আকৃতি কিরকম, কত ভয়ঙ্কর, বড় বিরাট আকারের প্রকাণ্ড মাপের পেঁচা, ঠিক আছে। এবং তন্ত্রের সব থেকে সিদ্ধ জায়গা এই মুহূর্তে ভারতবর্ষে যদি কোথাও থেকে থাকে, সেটা হচ্ছে তিব্বত, যেটা গুপ্ত আছে। দেখো, এটা তো গুপ্তবিদ্যা রহস্য। আমি তোমাকে তিব্বত বলে দিলাম, তিব্বতের কোথায় আমি কিন্তু বললাম না, কারণ তার 90% সম্পর্কে আমি নিজেও জানি না, আমি 10% জানি। তো গুপ্ত বা গুহ্য রহস্য যা লুকিয়ে থাকে, সেখানেই গুপ্তবিদ্যার মেন ক্রিয়া হয়, গুপ্তবিদ্যার চর্চা হয়। এই যে ভুডু ডল, পুতুল তন্ত্র, ভয়ানক ক্রিয়া, এই ক্রিয়াতে একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলা যায়, কিন্তু এত সহজ নয় এই প্রক্রিয়া, খুব ভয়ঙ্কর জিনিস, এগুলোর খুব খারাপ পরিণতিও আছে। তো অসাধু উপায়ে অনেকে কাজ করতে চায় অনেক কারণে। প্রথমত হচ্ছে, তোমার এই চ্যানেলে বসে আমি ওপেন বলছি, আমি মারণ করি না, কেউ ফোন করবেন না। আমি উচাটন ক্রিয়া করি না, কেউ ফোন করবেন না। বিদ্বেষণ করো না, বিদ্বেষণ করি না, আমার অধিকার নেই কারোর সম্পর্ক ভাঙার, আমি করি না।
বশীকরণও বহু ক্ষেত্রে করি না। সেটা শোনার পর তুমি ডিসাইড করো। হ্যাঁ, বিকজ আমি একটা একটা এমন ফিল্ডে থাকি, আমার কমিটমেন্টের একটা দাম আছে। আমি যদি কাউকে কমিট করে দিই আপনার কাজ করে দেব, সেটার দাম আছে। আমি এমন কিছু কাজ করবো না যেটা আর একটা লোকের হার্মফুল হয়। কৌশিক, আমি তোমায় ফ্র্যাঙ্কলি বলি, সুস্থ বাঁচতে চাইছি, যে কদিন বাঁচবো সুস্থ বেঁচে যাই। পৃথিবীতে বহু কিছু জানার বাকি আছে। আর আমি তো আরো একটা বিষয় নিয়ে রিসার্চ করি, সেটা তুমি জানো। আমি হিন্দু ধর্ম সংস্কারের কাজ করে চলেছি দীর্ঘদিন ধরে। একদম। আমার ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি এই ধরনের সৎকর্ম করি। আমি সৎকর্ম করি না। আমাকে কেউ যদি সৎকর্ম, আপনি আপনার যে কোনো রকম সমস্যা আপনি ফোন করুন, আমি সমাধান করে দেবো, কিন্তু কারোকে ক্ষতি করতে হবে এই রিলেটেড কাজ আমি করবো না। বশীকরণের কাজ আমি ডিরেক্টলি তোমার ক্যামেরায় বলছি, যদি মনে হয় কাজটা করার মতো, তবে আমি সে কাজটার জন্য তাকে অ্যাগ্রি করব। যদি মনে হয় কাজটা করার মতো না, অ্যাগ্রি করবো না। বাহ, থ্যাংক ইউ দাদা। আমরা তো এতক্ষণ ধরে জ্যোতিষের কথা বললাম, আগে একটা দুটো বাস্তুর ঘটনা, পুতুল নিয়েও আবার। তো শেষে একটা ঘটনা তোমার কাছ থেকে রিকোয়েস্ট রাখলাম, ওটা দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করবো। তাহলে একটা বাস্তু রিলেটেড ঘটনা বলি। দেখো, বাস্তু তো আমাদের বহুভাবে এফেক্ট ফেলে। যেমন আমরা বাস্তুতে দোষ থাকলে আতঙ্ক পাই, আতঙ্কগ্রস্ত হই, ভয় পাই। কখনো মনে হয় কেউ নাচছে বাড়িতে, ঘুঙুরের আওয়াজ, কখনো কান্নার শব্দ। এগুলো বাস্তুদোষের ন্যাচারাল বিষয়। বাস্তুদোষ থাকলে ব্যবসা বিশালভাবে এফেক্ট করে। একটা ঘটনা তোমাকে বলি। আমার একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টের কসমেটিক্সের দোকান, কল্যাণীতে কসমেটিক্সের দোকান। এবং সেই ক্লায়েন্ট ভাড়া নিয়ে বিগত 15-16 বছর ধরে উনি কসমেটিক্সের দোকানটাকে দাঁড় করেছেন। খুব পপুলার দোকান, রেন্টেড দোকান ছিল। 15-16 বছর বিজনেস করার পরে বিজনেসটা থেকে এতটাই তারা সাকসেস হয়েছিলেন, তারা কল্যাণীর মতো একটা খুব ভালো জায়গাতে, একটা গ্রাম থেকে এসে তারা একটা প্রপার্টি কেনে। এবং প্রপার্টিটা 1 CR ভ্যালু, 2020-21 কিনেছিল সম্ভবত প্রপার্টিটা। আর ওনারা বিজনেস করছে ধরে রাখো 2002-03 থেকে কল্যাণীতে কসমেটিক্সের, খুব রমরমা চলেছে। যেই মুহূর্তে ভাড়ার দোকানটা ছেড়ে দিল এবং ওই 1 CR দিয়ে প্রপার্টি কিনলো, এবং তার সাথে ওরা আর একটা কমার্শিয়াল দোকানও কেনে। আর ভাড়ার দোকানে থাকার দরকার নেই, তার কাছে টাকা চলে এসছে, কিছু টাকা লোন ছিল, কিছু টাকা তাদের ক্যাশ ছিল, তারা কেনে। অ্যাভারেজ তাদের বিনিয়োগ হয় ধরে রাখো কম বেশি 1.5 কোটি টাকা। যেই মুহূর্তে তারা ভাড়ার দোকান থেকে তাদের নতুন দোকানে শিফট করে, সেই মুহূর্তে তারা বুঝতে পারে 2-3 মাস 4 মাস ব্যবসার যে হাইপ ছিল, সেই ব্যবসাটা ডাউন হওয়া শুরু করলো ধীরে 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 ধীরে। এবং যখন ডাউন হওয়া শুরু হয়, তারা ফার্স্ট আমার কল্যাণী চেম্বারে এসেছিল। এবং তারা ডাউন হওয়ার বছর 1.5-2 বাদেই এসছে আমার কাছে, 22 সালেই এসেছিল, 2022-এ। এবং আমার কাছে আসেও, আমি দেখি ওনাদের বিষয়টা, ওনারা খুলে বলে বিষয়টা। তো আমার ভাড়ার দোকান যখন ছিল, খুব ভালো বিজনেস করেছি, এখান থেকে আমার প্রপার্টি কেনা, এখান থেকে আমার এই সব কেনা। বললাম ঠিক আছে, দেখুন আপনার বাড়িটা ভিজিট করব আর আপনার দোকানটা ভিজিট করব। গেলাম ওনার দোকানটা ভিজিট করতে। ফার্স্ট ওনার দোকানটায় ঢুকতে গিয়ে আমি দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে ওনার দোকানটা সব নর্মাল রয়েছে, কিছুটা গিয়ে ন্যারো হয়ে গেছে দোকানটা, হালকা ওটাকে কি বলবো, ট্রায়াঙ্গেল টাইপের হয়েছে আর কি। সবটা ওয়েল ডেকোরেটেড সব, বাট সবটা হচ্ছে তোমার স্কোয়ার নয়। তাহলে শেপে একটা বড় গলদ হলো। আমি ওদিনকে বলে দিলাম, আপনারা যদি মনে করেন আজকে এই প্রপার্টিটা সেল করার জন্য তৈরি হল। তারা অ্যাগ্রি করলেন না আমার কথাটার সাথে, যে 1-1.5 বছর হলো কিনিনি, শুধু লস হচ্ছে বলে এত টাকার একটা প্রপার্টি বেচে দেবো। আমি তখন জিজ্ঞেস করলাম, এই প্রপার্টিটা আপনার আগে কেউ ইউজ করতো, কোনো দোকান ছিল? বলে হ্যাঁ দোকান ছিল। আমি কিসের দোকান ছিল? বলছে এখানে ওই চকলেট কেক ফেক এরকম একটা দোকান ছিল আর কি। সেই দোকানটা চলেনি কেন? বলছে আপনি কি করে জানলেন চলেনি? তার আগে কি ছিল? বলছে তার আগেও একটা দোকান ছিল। কিসের দোকান? বিরিয়ানির দোকান। সেটা চলেনি কেন? তখন উনি কিছুটা অবাক হন। ঠিক আছে, আপনার এই দোকানটা রাখা যাবে না, এই দোকানটা রাখলে অনেক রকম প্রবলেম হবে। বলো কী ধরনের প্রবলেম? আমি বললাম চলুন বাড়িটা দেখি, তারপরে ডিটেলসটা বলছি। ওখান থেকে ওনাদের বাড়ি এলাম, ওনাদের বাড়িটা ওনারা কিনেছেন। বাড়িটা ঢুকলাম, ঢুকে দেখলাম বাড়িটা দক্ষিণ পূর্ব স্থানে বাড়ির বাথরুম, আর একটা বাথরুম ঢুকেই
বাথরুম বাথরুম মানে ঢুকেই বারান্দার পরে একটা বাথরুম, এবং ওই দক্ষিণ পূর্ব কোণে বাথরুম এবং প্রপার পূর্ব কোণে বাথরুম ফার্স্ট। আমি এবং ঢুকে ওনাদেরকে বললাম, আপনারা যেহেতু রেডি বাড়ি কিনেছেন, আপনাদের ইমিডিয়েট উচিত কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দুটো জায়গা চেঞ্জ করুন। আমি ওনাদের রেমেডিস করে দিয়ে আসি, এবং বাড়ির বাস্তুর জমিতেও সামথিং প্রবলেম ছিল, সেখানে আমি বলি ওয়াল দিয়ে আলাদা করে সীমানা করে চারপাশে 4টে তামার রড পুঁতে দিতে হবে, পুঁতে নতুন সীমানা তৈরি করতে হবে, এবং যে জায়গাটা আপনারা ঢোকার সময় এক্সট্রা রয়েছে ওখানে গাড়ি রাখুন, ওখানে আর আগামী দিনে কনস্ট্রাকশন করবেন না। ওরা ওখানে কনস্ট্রাকশন বাড়াতে চেয়েছিল, সেটাও বারণ করে দিয়ে আসি, কোনো কিছুই ওনারা শোনেননি, কিচ্ছু শোনেন না। এবার যেটা হয় তোমাকে বলি, ওই বাড়ির যে মহিলা মানে যিনি মালকিন, তার ক্যান্সার হয়। কসমেটিক্স দোকানে যিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ক্যান্সার ধরা পড়ে, এবং সেটা ধরা পড়ে 23 সালে, 2023-এ, এবং এখন শি ইজ নো মোর। আজকে ডেটে নেবেই বেঁচে। 2024 সালে অথবা 2023-এর শেষের দিকে, আমার প্রপার মনে পড়ছে না, ওনার হাজব্যান্ড এসেছিলেন আমার কাছে আবার। তখন ওই বাড়িটা রেখে, মানে ওই বাড়িটার লোন অলরেডি চলছে, তখন ওই বাড়িটাকে উনি বিক্রি করে দিতে চাইছেন, মানে লোন চলা অবস্থায়। দ্বিতীয়ত ওই দোকানটাকে চাইছেন বিক্রি করে একটা অন্য অবস্থায়, কারণ ওনার মানে ক্যান্সারের পিছনে যা ছিল সব চলে গেছে, ব্যবসাপাতিও বন্ধ হয়ে গেছে। 1.5 বছরের মধ্যে ভুগিয়ে দিয়েছে ফ্যামিলিটাকে। মাইনর একটা ব্রেস্ট ক্যান্সার থেকে 1.5 বছরের মধ্যে মহিলাটি মারা যান। তো বাস্তুতে ডিস্টার্ব থাকলে এটা হবেই, ফুসকুড়ি ক্যান্সার হয়ে যায়। আমি এই ক্যামেরায় বলছি, যাদের দোকান বা যাদের বাস্তুর জমির মাপ ওই ট্রায়াঙ্গেল টাইপের, চৌকো নয়, লম্বাটে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের নানা রকম সমস্যায় তারা জর্জরিত। এক হচ্ছে রোগ, 2 হচ্ছে ফিনান্স, 3 হচ্ছে হ্যাপিনেসের মধ্যে ম্যারিড লাইফ পড়ছে। ফিনান্সকে তো খারাপ করবেই, কোটিপতিকে ভিখারি বানিয়ে দেবে বাস্তু। বাস্তু এত বড় ফ্যাক্টর। বাস্তু মানেই যে তোমার অলৌকিক বিষয় না, অলৌকিক বিষয়টা অন্যরকম কারণে হয়। বাস্তুর বহু বহু বিষয় আছে, এগুলো সলভ করতে হয় একদমই। এবং বাস্তু হচ্ছে এমন একটা রেমেডি, যদি প্রপার কারোর বাস্তু ঠিক থাকে তার জেমস্টোনও পড়তে হয় না, যদি কারোর প্রপার বাস্তু ঠিক থাকে। কোনো স্টোন পড়তে লাগে না, আমরা বলি না। পৃথিবীর উন্নত দেশগুলো, তাদের দেশের পরিবেশ, বাস্তু মানে সহজ কথা, পরিবেশ যদি প্রপার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিবেশ যদি প্রপার প্ল্যানিং ওয়াইজ তার কনস্ট্রাকশন তৈরি হয়, একটা বাড়ির বাস্তু এমন ভাবে তৈরি হচ্ছে তার মধ্যে প্রপার সানলাইট ঢুকছে, তার ভিত ভালো হচ্ছে, সেখানে সেটা একদম বাস্তু ল্যান্ড। অনেকে শালু জমির ওপরে বাস্তু বাড়ি করছে, তা সেই বাড়ির লোক আয় উন্নতি কি করে হবে? অনেকে এমন বাড়ি কিনছেন যেই বাড়িতে হয়তো কেউ ক্যান্সারে ভুগে মারা গেছে, কেউ সুইসাইড করে মারা গেছে, এমন বাড়ি কিনছেন, সেই বাড়িতে কি করে উন্নতি হবে? কেউ দেনার দায়ে বাড়ি বিক্রি করে দিয়েছে, তার বাড়ি কিনবেন না, আগে জেনে নিন। আমি এরকম বহু কেস দেখেছি, মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়ি চেঞ্জ করেছে, বিয়ে হয়ে গেছে। এতটা ফ্যাক্টর বাস্তু। থ্যাংক ইউ দাদা, আজকে এতটা সময় দেওয়ার জন্য। আর আপনারা এতক্ষণ যারা আছেন তাদেরকেও থ্যাংক ইউ জানাবো। এই মুহূর্তে তোমার এই স্টুডিও থেকে নিয়ারেস্ট একটা 5 তারা হোটেল আছে, একদমই আইটিসি। হ্যাঁ, আইটিসিটা হচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় লাক্সারিয়াস হোটেলদের মধ্যে 1 নম্বর, হ্যাঁ, কলকাতা সিটিতে। তো আইটিসিতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছো কি, পুরো হোয়াইটের ওপর আইটিসি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই হোয়াইটটা কার কালার? শুক্রের কালার। এবং দেখবে হোয়াইটের সাথে আরো একটা কালারকে ওরা কম্বিনেশন করেছে, সেটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক। হ্যাঁ, ফার্নিচার গুলো বা কোথাও যে শেডগুলো, কেন? বুঝতে পেরেছি। তো আকর্ষণ বাস্তু এবং আইটিসিটা না, তার যে প্রত্যেকটা পেন্টিং আছে, সিঁড়ির যে ধাপ আছে না, একটা লাস্ট পয়েন্ট বলে শেষ করে দেবো, সিঁড়ির ধাপ বাস্তুতে
ল্যান্ডিং যেটা সেটা কত হবে, আর যেটা উঠছে উপরে সেটা কত হবে? 11 ধাপ আছে কি, 9 ধাপ আছে কি, 13 ধাপ আছে কি? এটা ভীষণ ভ্যারি করে। সিঁড়ি হচ্ছে বাস্তু শনি। মানুষের যেমন ভার বহন করে তার পা, পা হচ্ছে শনি, সিঁড়ি হচ্ছে একটা বাড়ির শনি, আর বাড়ির ভিত হচ্ছে একটা বাড়ির শনি। সেই ভিতটা আমি কিভাবে করব, আর সিঁড়িতে আমি কটা ধাপ তৈরি করব, সিঁড়িটা কোন জায়গা থেকে উঠবে, এটা বিশাল ইম্পর্টেন্ট। আমি আইটিসি রয়্যাল বেঙ্গল ভিজিট করেছিলাম পার্টিকুলারলি এটার উদ্দেশ্যে, এত বড় একটা 5 তারা হোটেল, আমি দেখতে চেয়েছিলাম তার বাস্তুটা কি। আমি গুনে গুনে দেখেছি, সব ঠিক। কালার ধরে ধরে দেখেছি। আইটিসি রয়্যাল বেঙ্গল যারা এখন ওনারে রয়েছেন তাদেরও চার্ট আছে, সেগুলোও দেখা হয়েছে। বাস্তু ছাড়া এই বড় বড় প্রপার্টিগুলো তৈরি হয় না। বহু প্রমোটার আছে, বহু জায়গায় প্রমোটিং করতে গেছে, ভেবেছিল প্রমোটিং কমপ্লিট করতে পারবো, ইনকমপ্লিট করে রেখে এসছে। বড় বড় প্রজেক্ট হয়ে গেছে, অথচ একটা মাইনর প্রজেক্ট করতে পারেনি বাস্তুর জন্য। ইচাপুর তার জলজ্যান্ত উদাহরণ আছে, আর্মি এরিয়ায় প্রচুর উদাহরণ আছে, বাস্তু এত বড় বড় ফ্যাক্টর। থ্যাংক ইউ দাদা, আর আপনাদেরকেও থ্যাংক ইউ। আজকে আপনার কি বলবো, মানে এত সুন্দরভাবে আজকে বাস্তুটা দাদা বোঝালো, এবং বাড়িতে পুতুল রাখাটা যে কতটা ভয়ানক। এবং দাদা পুতুল একটা দুটো রাখলেও হলো না, কিন্তু পুতুলটা আমরাও তো এখন ভালোবেসে পুতুল রাখলাম। পার ডে যদি ধরো গঙ্গা জল ছেটালাম, ধূপ ধুনো দিলাম সেই ঘরে, তাহলেও তো ভালোভাবে রাখা যেতে দেখো, পারে। 10টা 12টা পুতুল খুব কমন ব্যাপার, আমি কিন্তু হ্যাঁ। সেটা বলিনি। আমি বলেছি অনেক বাড়িতে অনেক বাচ্চা মেয়েদের হুম। এত পুতুলের বায়না আছে, নেশা আছে। দেখো একটা পুরো ঘর পুতুল ঘরই দিয়ে পুতুল সাজানো, ভর্তি হয়ে গেছে। 200 250 300 পুতুল, সেটাই সেটা সেটাই। কিন্তু ডেঞ্জারাস। এবং হ্যাঁ, তোমার বাড়িতে যদি টেডি থাকে, আমার এইটা হুম। বারবার হাইলাইট করো পারলে, টেডি যদি থাকে, পান্ডা থাকে, হুম। এই ধরনের গুলো থেকে কোনো রকম প্রবলেম আসে না। না, মানুষ জাতীয় পুতুলগুলো থেকে, মানুষের অবয়ব আছে এই ধরনের পুতুল, হুম, এগুলো থেকে কিন্তু প্রবলেম আসে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট সূর্যদা, মানে অভিমন্যু সূর্য, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার দাদা। নমস্কার।